আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। শুরুতেই সংবাদ শিরোনাম। উপজেলা নির্বাচনকে ঘিরে এমপিদের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ, বিভিন্ন স্থানে জমে উঠেছে শেষ মুহূর্তের প্রচারণা। ৮ মে হতে যাচ্ছে উপজেলা নির্বাচনের প্রথম ধাপ। আসন্ন নির্বাচনকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়া, ফরিদপুর, সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন উপজেলায় জমে উঠেছে প্রচারণা। শেষ মুহূর্তে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের সমর্থন আদায়ে ব্যস্ত প্রার্থীরা। এদিকে নিজ সমর্থিত প্রার্থীদের পক্ষে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্যদের বিরুদ্ধে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে জানাচ্ছেন তামান্না জেনিফার। কর্মসংস্থান, অবকাঠামো ও আইনশৃঙ্খলা রক্ষার বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও নাসিরনগর উপজেলায় জমে উঠেছে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণা। নির্বাচনে সরাইল উপজেলায় ১৬ জন প্রার্থী ও নাসিরনগর উপজেলার ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি চাই এই সমাজকে দাঙ্গা মুক্ত একটা সরাইল গঠন, নিরাপদ সরাইল গঠন করার জন্য আমি চেষ্টা করব। সকলকে সমন্বয় করে এই সামাজিক শান্তি ফিরিয়ে আনা, এই হচ্ছে আমার লক্ষ্য। স্থানীয় বিভিন্ন গোষ্ঠীর সংঘাত বন্ধ ও উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন এমন প্রার্থীকেই ভোট দেওয়ার কথা জানিয়েছেন ভোটাররা। যে ব্যক্তি আমাদের উপজেলার উন্নয়ন করবে, আমরা সেরকম প্রার্থীকেই ভোট দিয়ে আমাদের উপজেলার প্রতিনিধি হিসেবে আমরা নির্বাচিত করতে চাই। এখানে শিক্ষিত মানুষ, যোগ্য মানুষ আসলে যে দাঙ্গা রোধে ভূমিকা রাখবে, এরকম মানুষকে আমরা ভোট দেব। ফরিদপুর সদর উপজেলা পরিষদের নির্বাচনে শেষ মুহূর্তে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থীদের পক্ষে প্রচারণায় নেমেছে ফরিদপুর জেলা আওয়ামী লীগের নেতারা। ফরিদপুরে এবার নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে সিরাজগঞ্জে নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই সহিংসতা, হামলা, মামলা ও প্রচারণায় বাধা সহ স্থানীয় সংসদ সদস্য সমর্থিত প্রার্থীদের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ জোরালো হয়ে উঠেছে। নির্বাচনী গণসংযোগ এলাকা চিহ্নিত সন্ত্রাসী হামলা করে, স্থানীয় জনগণের প্রতিনিধিদের মুখে হামলাকারীরা স্থান ত্যাগ করে। একজন প্রতিপক্ষ আছেন, তিনি বাইরে থেকে সন্ত্রাসীদের এনে মাইক্রোবাস ভাড়া করে তারা বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে, শুধু অভিযোগ করে বেড়াচ্ছে এই নির্বাচনটাকে বিতর্কিত করার জন্য। তবে ভোটের দিনের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছেন নির্বাচনী কর্মকর্তারা। কয়েকটি অভিযোগ আমরা ইতিমধ্যে পেয়েছি, সে অভিযোগগুলোর বিষয়ে ওই সংশ্লিষ্ট প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, তারা জবাব দিয়েছে, জবাব অনুযায়ী তাদেরকে সতর্ক করা হয়েছে। আগামী বুধবার প্রথম দফায় সারা দেশে ১৫০ উপজেলায় ভোট নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। কাল থেকে সারা দেশে তাপমাত্রা কমতে শুরু করবে। সেই সাথে বিভিন্ন জেলায় মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির পাশাপাশি বজ্রপাত বাড়ার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী এক সপ্তাহ তাপপ্রবাহের আশঙ্কা না থাকলেও চলতি মাসের দ্বিতীয়ার্ধে আরেকটি হিটওয়েভ আসতে পারে। এদিকে তীব্র তাপদাহের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ খুলেছে সারা দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। গরম থেকে রক্ষায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার নেওয়া হয়েছে বিভিন্ন ব্যবস্থা। বিস্তারিত খায়রুল ইসলামের রিপোর্টে। তাপমাত্রা কমতে শুরু করায় আজ থেকে স্কুলে শুরু হয়েছে ক্লাস। শিক্ষার্থীদের গরম থেকে বাঁচাতে বিদ্যালয়গুলো নিয়েছে নানা ব্যবস্থা। তবে রাজধানীর স্কুলগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কিছুটা কম। অভিভাবকরা জানান, তীব্র এই গরমে অনেকটা বাধ্য হয়েই সন্তানদের বিদ্যালয় পাঠাচ্ছেন তারা। বুঝতে পারতেছি না আসলে কি করব, যে বাচ্চাকে নিয়ে আসবো নাকি নিয়ে আসলে হচ্ছে বাচ্চা পড়ালেখার দিকটা, আর যদি না নিয়ে আসি তাহলে অনেকটা ক্ষতি হয়ে যাচ্ছে। আর আমাদের ৯৫ জন স্কুলে মোট আসছে ৫০ জন। পরীক্ষার সামনে চলে আসছে, না খুললেও চলে না। দ্বিতীয়ত গরম, অতিরিক্ত গরমে একটু দুদিকেই ঝামেলা। দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় সিলেবাস পুষিয়ে নিতে অতিরিক্ত ক্লাস নেওয়ার পরিকল্পনা নিয়েছেন শিক্ষকরা। খাবার পানির ব্যবস্থা আছে, আমরা অতিরিক্ত একটু কি করছি, এখানে আমরা ওই আমাদের যে আয়া আছে তার যে আমরা লেবুর শরবত, লেবুর সিনিয়র লেবু দিয়ে সাধারণ ব্যবস্থাটা করছি। যদি সরকার এখানে হয় তাহলে আমরা দেখা যাচ্ছে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা আমরা করতে পারি, আমরা এরকম সিদ্ধান্ত নিচ্ছি। এদিকে কাল থেকে ঢাকা সহ সারা দেশে আরো কমে আসবে তাপমাত্রা। বিভিন্ন জেলায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এ সময় বজ্রপাত থেকে বাঁচার জন্য সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়াবিদরা। তাপমাত্রা আরো কিছুটা কমে আসবে এবং কালকে থেকে সারা দেশেই কিন্তু তাপমাত্রা আরো কমে আসবে এবং বৃষ্টিপাত সারা দেশেই কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে বজ্রঝড়
এবং সঙ্গে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। আগামী এক সপ্তাহ তাপদাহের আশঙ্কা না থাকলেও এই মাসে দ্বিতীয়ার্ধে তা আবারও বাড়তে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। বরিশালে বাস মালিক সমিতির লোকজনের সাথে শ্রমিকদের সংঘর্ষের জেরে আজও বন্ধ রয়েছে জেলার অভ্যন্তরীণ রুটের বাস চলাচল। যদিও সকাল থেকে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক হয়েছে। টার্মিনাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে বরিশাল থেকে ভোরঘাটা, বানারীপাড়া, স্বরূপকাঠি, মিরগঞ্জ, মুলাদি, হিজলা রুটে গণপরিবহন না চলায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। তীব্র গরমে অনেকেই ভেঙে ভেঙে যাচ্ছেন গন্তব্যে। এর আগে শনিবার বরিশাল নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে বাস মালিক সমিতির ৩ জন স্টাফ বাস শ্রমিককে মারধর করে। এ সময় জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেয় শ্রমিকরা। পুলিশ, বাস শ্রমিক ও হিউম্যান হলার ও সিএনজি চালকদের ত্রিমুখী সংঘর্ষ চলে। এ ঘটনায় পুলিশ সহ ১৫ জন আহত হয়। তাপপ্রবাহে ফসলের মাঠ শুকিয়ে যাওয়ায় যশোরে হুমকির মুখে পড়েছে সবজির ক্ষেত। পানি না ওঠায় ব্যাহত হচ্ছে সেচ, ফলে ক্ষতির মুখে চাষিদের সবজি আবাদ। কৃষি বিভাগ বলছে এই গরমে এর মধ্যে জেলার ১৫% সবজির ক্ষতি হয়েছে। যশোর প্রতিনিধি তামান্না ফারজানার রিপোর্ট, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। যশোর সদর উপজেলার চূড়ামনকাঠি থেকে সিংহভাগ সবজি দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। এছাড়া বাঘারপাড়া ও চৌগাছা উপজেলাতেও বাণিজ্যিকভাবে চাষ হয় সবজির। এসব অঞ্চলে পটল, বেগুন, করলা, ঝিঙ্গা, লাউ, লাল শাক, ডাঁটা শাক, মরিচের আবাদ হয়। তবে প্রচণ্ড তাপদাহে পানির অভাবে সবজির ক্ষেত যাচ্ছে পুড়ে। গাছ লাল হয়ে গেছে, পাতা কুঁকড়ে যাচ্ছে। কৃষকরা বলছেন এই পরিস্থিতিতে সবজি উৎপাদনের খরচ উঠবে না। বেগুন চাষে যে খরচ, তেল সারে ব্যাপক খরচ, সে খরচে লস হচ্ছে, আপনার ঘাটতি পূরণ হচ্ছে না। হারের দোকানে দিন হয়ে যাওয়া লাগছে। যে ওষুধ কিনতাম আমরা মনে করেন 150 টাকা, এখন 250 টাকা। যে পাউডার কিনলাম কিনতাম আমরা 140 টাকা, সে পাউডার এখন 200 টাকা। যেটা অনেক ক্ষেত্রে আমাদের যে খরচটা দ্বিগুণ আকারে বেড়ে যাচ্ছে। তাপের কারণে পটল সকল প্রকার সবজি নষ্ট হয়েছে। গরমে 10 থেকে 15% সবজির ক্ষতি হয়েছে। তাপ প্রবাহ অব্যাহত থাকলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে কৃষকদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা। কৃষকদেরকে সেচ দেওয়ার ব্যাপারে পরামর্শ দেওয়া আছে, মালচিং ব্যবহারের জন্য পরামর্শ দেওয়া আছে, যাতে করে তারা এই ক্ষতির হাত থেকে পুষিয়ে উঠতে পারে এবং পূর্ণ উদ্যমে তারা আবার চাষাবাদ করতে পারে। এবার যশোরে 13,000 হেক্টর জমিতে নানা ধরনের সবজির আবাদ হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বিডিআর বিদ্রোহের বিস্ফোরক মামলায় খালাস পাওয়া বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে পরিবারের সদস্যরা রংপুরে মানববন্ধন করেছে। মানববন্ধনে পরিবারের সদস্যরা বলেন, বিডিআর হত্যা মামলা থেকে খালাস পেলেও 500-র বেশি বিডিআর সদস্য 16 বছরের বেশি সময় ধরে কারাবন্দী রয়েছে। তারা বলেন, একমাত্র উপার্জনকারী ব্যক্তি কারাগারে বন্দী থাকায় পরিবারের সদস্যরা মানবেতর জীবনযাপন করছেন। তারা বিস্ফোরক মামলায় কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তিদানের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। অবৈধ ওষুধ রাখার অপরাধে দোকানীদের জরিমানা ও মামলা করায় নওগাঁয় ওষুধের দোকান বন্ধ রেখে সকাল সন্ধ্যা ধর্মঘট করেছেন ব্যবসায়ীরা। বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি জেলা শাখার ডাকে পুরো জেলায় আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই ধর্মঘট পালন করেন তারা। এতে ওষুধের অভাবে চরম সংকটে পড়েন রোগীরা। তবে স্থানীয়দের অভিযোগ, রোগীদের জিম্মি করে অবৈধ ওষুধ ব্যবসায়ীদের পক্ষে দাঁড়িয়েছেন কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি। ব্যবসায়ীরা জানান, রেজিস্ট্রেশন নেই এমন ওষুধ রাখার অভিযোগে নওগাঁ শহরের 2 ব্যবসায়ীকে 10 লাখ টাকা জরিমানা ও তাদের বিরুদ্ধে মামলা করে নওগাঁ ওষুধ প্রশাসন। মামলার পর রাশেদুল ইসলাম নামে এক ব্যবসায়ী আদালতে হাজির হয়ে জামিন চাইলে তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানো হয়। এর প্রতিবাদে পুরো জেলায় এই ধর্মঘট অনুষ্ঠিত হয়। চীনের পেকিং জাতের হাঁস পালন করে স্বাবলম্বী হচ্ছেন জয়পুরহাটের গ্রামের নারীরা। স্বল্প পুঁজি ও শ্রমে বাণিজ্যিকভাবে এই হাঁস পালন করে সংসারে ইতিবাচক ভূমিকা রাখছেন তারা। বাড়িতে গড়ে তোলা হয়েছে হাঁসের কৃত্রিম হ্যাচারি। সেখান থেকেই বাচ্চা কিনে অনেকেই শুরু করছেন খামার। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন খায়রুল ইসলাম। দল বেঁধে পানিতে ছুটছে চীনের পিকিং জাতের সাদা হাঁস। এমন দৃশ্য এখন জয়পুরহাটের বিভিন্ন গ্রাম অঞ্চলের। খেতলাল উপজেলার খারিতা গ্রামের জরিনা বেগম স্থানীয় একটি এনজিওর সহযোগিতায় নিজ বাড়িতেই গড়ে তুলেছেন পিকিং জাতের হাঁসের হ্যাচারি। সেখানে উৎপাদন হচ্ছে বাচ্চা। তার কাছ থেকে গ্রামের নারীরা হাঁসের বাচ্চা কিনে বাড়িতে গড়ে তুলছেন খামার।
এই হাঁসের মাংস অত্যন্ত সুস্বাদু হওয়ায় চাহিদাও রয়েছে ব্যাপক। 2 মাসের মধ্যে একটি হাঁসের ওজন হয় 2.5 থেকে 3 কেজি। বিক্রি হয় 800 থেকে 1000 টাকা পর্যন্ত। পাশে গ্রামে জৈনাপা এগুলা হাঁস এসব থেকে নাকি পালন করে। আর বিক্রি করলাম একটা করে হাঁস 800 টাকা। এর চাহিদা ভালো এবং এই হাঁস বেচে আমি কিছু লাভবান হয়েছি। আমি পরবর্তীতে একটা আরো বড় করার চেষ্টা করছি। হাঁসের খামার সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগের কথা জানালেন স্থানীয় এনজিওর এই কর্মকর্তা। আশেপাশের লোকজন হাঁসে দেখে উদ্বুদ্ধ হচ্ছেন এবং উদ্বুদ্ধ হয়ে তারা আমাদের জৈনাপার হ্যাচারি থেকে তারা বাচ্চা সংগ্রহ করছেন এবং সংগ্রহ করে তারা পালন করে লাভবান হচ্ছেন। সম্ভাবনাময় পিকিন জাতের হাঁস পালনে রোগবালাই সংক্রান্ত সহযোগিতা দিচ্ছে জেলা কৃত্রিম প্রজনন দপ্তর। ভ্যাকসিনেশন, তারপরে কৃমিনাশক, এগুলোর জন্য তারা যখন কোনো ট্রেনিং প্রোগ্রাম আয়োজন করে সেখানে গিয়ে তারা আমরা গিয়ে খামারিদের অবগত করি। প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা পেলে এমন উদ্যোগ দেশের মাংসের চাহিদা যেমন মেটাবে তেমনি গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনটাই মনে করছেন এখানকার খামারিরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি গ্রামগঞ্জের খবর। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।